টানা 2 দিন এক নাগাড়ে কেঁদে কেঁদে চোখ ডেবে গেছে সেজুতির। গলা দিয়ে ফ্যাঁসফ্যাঁসে আওয়াজ বের হলেও মেয়েটা থামছেই না। রুদ্র একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বিষণ্ণ মুখটা নিয়ে একভাবে সেজুতির দিক চেয়ে সে অনেকভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও লাভ হলো না। এই যে তার মা আরুনা হাসপাস করছেন, কতক্ষণ ধরেই তো সামলাতে চাইছেন আরিশা মোনারাকে, কখনো সেজুতিকে, কিন্তু আপনজন হারানোর বেদনা কি করে সান্ত্বনায় লাঘব হয়। রুদ্র ঠিক করলো সেজুতি কাঁদুক, হালকা হোক মন। আর কতক্ষণই বা বাবাকে দেখবে। একটু পরেই জানাজা। মোনারা কাঁদতে কাঁদতে আবার জ্ঞান হারালেন। 2 দিন ধরে চলছে এরকম। তাকে মহিলারা ধরাধরি করে ভেতরে ঘরে নিয়ে গেল। সন্ধ্যা, রূপসা, সেজুতির মামি এরা লাইন ধরে কোরআন তিলাওয়াত করছেন। সে যদি ক্ষণে ক্ষণে বাবার বুকে ধাক্কা দিয়ে ডাকছে। কান্নার প্রকোপে তার কথা অস্পষ্ট। বাবা, ও বাবা, ওঠো না বাবা। কেন এরকম করলে বাবা? আমাদের কি হবে? ও বাবা, কে আমাকে আদর করবে? কে আমার সব বায়না পূরণ করবে? ও বাবা। আরিশার ফর্সা মুখশ্রী লাল টুকটুকে, চোখ ফুলে ঢোল, মাথার চুল এলোমেলো, পরনে এখনো সেই জামা কাপড় যা পরে রওনা দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে। প্রথমে বাবার উপর অভিমান করে যায়নি, পরে থানায় গেলেও আমির কারোর সাথে দেখা করতে চায়নি। তারপর সকালে খবর এলো বাবা আর নেই। এক চিৎকারে লুটে পড়লেন মোনারা। তেমন গণবিরাধী চিৎকার দিল সেজুতি। শুধু সে নীরব কাঁদল। শেষবারের মতো বাবার বুকে একটু মাথা রাখতে পারল না বলে আফসোসে আফসোসে গোটা দেহ যেন নেতিয়ে পড়ল। নরম তুলতুলে মেয়েটা মায়ের পর নিজেও ঢলে পড়ল। রুদ্র, অব্র, আরুনা সেদিক সবাইও বাড়িতেই ছিল। এমন বিপদে ফেলে কি করে নিজের বাড়ি বসে থাকবেন? সেই রাতটা ছিল বিভীষিকাময়। তারপর থেকে সময়টা বিচ্ছিরি কাটছে। মানুষ মারা গেলে এ তো কষ্ট হয়, রুদ্র জানত না। সে আকাশের দিক চেয়ে শ্বাস নিল। তার ভীষণ কষ্ট হচ্ছে। হয়তো আমিরের মৃত্যুতে নয়, তার কষ্ট হচ্ছে সামনের ওই মেয়েটাকে জন্য, যে উভ্রান্তের মতন হাত পা ছড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বাবাকে ডাকছে। জানে বাবা উঠবে না, অথচ কাঁদছে। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, তবুও কাঁদছে। পিতা আর সন্তানের সম্পর্কে এমন হয় বুঝি? রুদ্র চোয়ার শক্ত হলো মানে স্পষ্টে রেহানের মুখটা ভেসে ওঠায়। গতকালই ফোন এসেছিল, রেহানকে খুঁজে পেয়েছে তারা। কিন্তু রুদ্র যেতে পারেনি। প্রিয় মানুষটার এই খারাপ সময় তার বিপদে কিভাবে বা যাবে? তাকে যে এখন সেজুতির ছায়াসঙ্গী হতে হবে সব সময়ের জন্য। রুদ্র আরেকবার পা বাড়ালো সেজুতির দিকে। বাবাকে ডেকে ডেকে ক্লান্ত মেয়েটা নিস্তেজ হয়ে পড়ছে। খাওয়া নেই, দাওয়া নেই, কি অবস্থা সবার। রুদ্র হাঁটু মুড়ে সেজুতির পিঠের কাছে বসলো। কাঁধে আলতো হাত রেখে মোলায়েম কণ্ঠে ডাকলো। সেজুতি তাকালো না। সে তাকাবেও না, রুদ্র জানে এই মুহূর্তে বাবার লাশ ছাড়া তার মাথায় কিচ্ছু নেই। কিন্তু সেজুতিকে আর এখানে রাখা যাবে না। লাশ গোসল করানোর সময় হয়েছে। দ্রুত জানাজা পরে দাফন করতে হবে। এতক্ষণ এরা কেউ লাশ সারছিল না। নূরজাহান তো খামচে রেখেছিল কাপড়ের কাপড়। বলা হয় পৃথিবীর বাবার কাছে সন্তানের লাশ সব থেকে ভারী। তাহলে মায়ের জন্য কি? জ্ঞান হারানোর প্রতিযোগিতায় সেই ছিলেন এগিয়ে। বিয়েতে মানুষটি কতই বা ধকল নিতে পারেন। তবু ছেলের লাশ দেখে আকাশের দিক দুহাত তুলে চিৎকার করে বলেছিলেন, আল্লাহ তুমি আমার নিয়ে নিতা, তাও আমার আমিরকে বাঁচাই রাখতা। আমার আয়ু ওরে দিতা আল্লাহ। এখন পোলার কবর আমি কেমনে দেখুম? সেই যে জ্ঞান হারালেন এখনো ফেরেনি। অব্র নিয়ে গিয়েছে আরিশাকে। রুদ্র সেজুতিকে জোর করে বাবার কাছ থেকে সরালো। সেজুতি পা জোড়াজুড়ি শুরু করলো তৎক্ষণাৎ। কেঁদে কেঁদে খিটমিট করে বলল, ছাড়ুন, বাবার কাছে যাব, ছাড়ুন। ভাঙা গলায় যতটুকু বোঝা যায় রুদ্র এটুকুই বুঝেছে। কিন্তু আমলে নেয়নি। শত শত মানুষের সামনে সে কাঁধে ঝোলানো সেজুতে গিয়ে সেজুতে কিলঘুষি মেরেছিল পিঠে। সে বাবার কাছেই যাবে। রুদ্র বাবার থেকে দূরে নিতে সে আহাজারি করে উঠল যেন। কি হারাচ্ছে, হারিয়ে যাচ্ছে। রুদ্র সেজুতিকে নিয়ে অন্য একটা ঘরে এলো। সামনে যেটা পেয়েছে সেটাতেই ঢুকে আগে দরজা লাগালো এক হাতে। এরপর সেজুতিকে নামিয়ে সেজুতির ছুটে দরজা খুলতে গেলে রুদ্র ধরে ফেলল। সেজুতির মাথাটা শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলল, এটাও একটা কান্নার জায়গা সেজুতি, যত কাঁদতে হয় এখানে কাঁদুন। সেজুতি নিভে গেল। সত্যি রুদ্র শার্ট খামচে ধরে হাওমাও করে কেঁদে উঠল সে। রুদ্র দীর্ঘশ্বাস পেল।
এখানে কীই বা করার আছে ওর? মানুষের মৃত্যুর উপরে কারো হাত নেই, তবে আত্মহত্যা যেখানে মহাপাপ, আমির এমন পথ বেছে না নিলেও পারতেন। লাশ দাফন করা হয়েছে, এখন বিকেল, কান্নাকাটির রেশ বাড়েনি, তবে কমেছে খানিক। হাহাকার করে কান্নাটা না হলেও ফুপিয়ে সকলেই কাঁদছেন। অত্যন্ত আমির যাদের একান্ত আপনজন, সন্ধ্যা, ভিক্ষা, মোনারা বা সেজুদির সাথে কোনো কথাও বলেনি, ন্যূনতম সহমর্মিতা জানাতেও নয়। এখানে এসে রুদ্র সেতুতির বিয়ের খবর জানতে তাদের রাগ আরও তরতরিয়ে বেড়েছে। সন্ধ্যা এমনভাবে চলছে যেন তার চোখে পড়ছেই না সেজদিকে। হঠাৎ মৃত্যু। আয়ান বিদেশ থেকে আসতে পারেনি। আয়াত চিটাগাং গিয়েছিল, তার সেমিস্টার ফাইনাল বিদায় সে নিরুপায়। মামার মৃত্যুতে দু ভাগ্নে অনুপস্থিত। এনামুল হক আর রূপসার বাবা আরও কজন কবর খোঁড়ার তরিকারিতে ব্যস্ত। আনিস একাই এসেছেন, পরিবার আনেননি। বারবার চিটাগাং টু ঢাকা করতে করতে ছেলে মেয়েদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। আর আসতে এলেন ঢাকা ছেড়ে আরও দূরে, সেজুদিদের গ্রামের বাড়ি। লাশ দাফনের পরপরই আবার চলে গেলেন আনিস। যাওয়ার আগে দু ভাগ্নেকেই বলে গেলেন বইয়ের খেয়াল রাখতে। সেজদি বাড়ির পেছন দিকে পুকুর ঘাটে মাত্র গিয়ে বসলো। পুকুরের পানি শুকিয়ে গিয়েছে, ঘাটে গোড়াটুকু গিয়ে অল্প স্বল্প রয়েছে কিছুটা। শান বাঁধানো পুকুর ঝকঝকে পরিষ্কার। নূরজাহান এমনিতেও খুঁতখুঁতে, বয়স 70-এ কোটায় হলেও টুকটাক কাজ করবেনই করবেন। কোথায় ময়লা জমেছে কোথায় জমেনি এসব খুঁজে বের করাই তার কাজ। ঝকঝকে ঘাটে শুয়ে পড়লে সেজুতি, অগোছালো চুলগুলো সিমেন্টের সিঁড়ি ছিল। চোখে আকাশ রেখেই ঠোঁট কামড়ে কেঁদে ফেলল সে। চোখের সামনে মেলে ধরল বাবার লিখে যাওয়া শেষ চিঠি। পুলিশের এজন দিয়েছিলেন তার মায়ের হাতে। সে যদি তখনও বোঝেনি, খেয়ালও করেনি। একটু আগে মায়ের ঘরে গিয়ে দেখলো মোনারা পড়ছেন আর কাঁদছেন। সে যদির মাথায় রয়ে গেছিল ব্যাপারটা। মা ঘর থেকে বের হতেই তোষকের নিচ থেকে চিঠি লুকিয়ে রেখেছে। মোনা, তোমার মনে আছে আমাদের বিয়ের কথা? সে রাতে দুজন কথা দিয়েছিলাম, খুব শোকের একটা ঘর হবে আমাদের। হয়েও ছিল, দুটো ফুটফুটে মেয়ে উপহার দিয়ে। তুমি আমার পৃথিবীর সব থেকে সুখী মানুষ করলে। মেয়ে দুটো ভীষণ ভালোবাসে আমায়। আরও মুখ বোবা হলেও সে যদি সারাক্ষণ বাবা বাবা করাটা মন প্রাণ জুড়িয়ে দিত আমার। সারাদিন খেটে খুঁটে ফিরে আসা আমি সব ক্লান্তি ভুলে যেতাম তোমাদের তিনজনকে দেখে। কিন্তু আমি পারিনি তোমাদের যথেষ্ট সুখী করতে, এতটুকু বিলাসিতা দিতে পারিনি তোমাদের। আর না, পেরেছি তোমাদের কোনো ইচ্ছে পূরণ করতে। সারাটা জীবন সৎভাবে চলতে চলতে আমি ভুলেই বসেছিলাম আমার দুটো মেয়ে আছে। সেদিন টনক নড়ল, যেদিন অব্রের সাথে আরিসের বিয়ে ঠিক হলো। আমার সঞ্চয় ছিল সামান্য, অত বড় বাড়িতে মেয়ের বিয়ে দেওয়ার জন্য যথোপযুক্ত নয় তা। আমি চেয়েছিলাম মেয়েটা যেন শ্বশুরবাড়ি মাথা উঁচু করে থাকতে পারে। সারা জীবন লাজুক মেয়েটা মুখ ফুটিয়ে আমার কাছে কিচ্ছু চায়নি। অথচ সব মেয়েদের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, তাই ভাবলাম ওর সব না বলার স্বপ্ন আমি পূরণ করব। তোমার মনে আছে একবার আমার জন্য সেজদির উপর হামলা চলল? গুলি লাগতে লাগতেও মেয়েটা বেঁচে গেল। সন্তান হারানোর ভয়ে আমি সত্যিই ওই তথ্যগুলো টেলিকাস্ট করতে পারিনি। ওরা আমাকে এর আগে যে টাকা অফার করেছিল সেটাই বেছে নিলাম। টাকার বিনিময়ে সব ওদেরকেই হস্তান্তর করলাম। পেলামও অনেক অনেক টাকা। ওই যে সেদিন বিক্রিয়েস ভরে এনেছিলাম সেগুলি ছিল। টাকার লোভ বড় খারাপ জানো মোনা। সে লোভ এত বছরে আমার গ্লাস করতে না পারলেও ওই দিন পারলো। আস্তে আস্তে অনেক তথ্য বিক্রি করছি টাকার জন্য, সাথে বিক্রি করেছি নিজের সততা। টাকা মানেই আমার কাছে সুখ প্রমাণ হলো। তাই তো রুদ্রর সাথে সেজদির বিয়ে এক কথায় মেনে নিয়েছি। সংসারের প্রথম দিকে তোমার কষ্ট আমি দেখছি। আমি চাইনি আমার মেয়ে দুটো এমন কষ্টে থাকুক। বছরের পর বছর একটা স্কুটি দিয়ে পার করে আমার ছোট্ট মেয়েটা দামি গাড়ি চড়বে, এর থেকে আমার কাছে আর কিছুই সুখের নয়। অবশ্য রুদ্রকে আমার শুরু থেকে পছন্দ ছিল, তাও নয়। আমার মেয়েটা ছটফটে চঞ্চল, সেখানে রুদ্র ছেলেটা মারাত্মক গম্ভীর একগুঁয়ে। তাও রাজি হয়েছিলাম। এর আরও একটি কারণ, অবশ্য আমার সেজুতির চোখে ওর জন্য আর সেজুতির জন্য রুদ্রের চোখে আমি ভালোবাসা দেখেছি। আমি কিন্তু অনেক আগে জানতাম রুদ্র সেজুতিকে পছন্দ করে। সেজুতিও যে ভালোবাসবে তা জেনেছি ওই দিন সবার সামনেই। আমাকে নিয়ে তোমার চোখে মুখে সন্দেহ দেখতাম, ভয়ও পেতাম। যদি জেনে যাও, যদি মেয়ে দুটো জেনে যায় কি হবে? ওদের সংসারে যে নেমে আসবে অশান্তি। কিন্তু এত দ্রুত যে সব জানাজানি হবে আমি ভাবিনি।
সকালে বাড়িতে পুলিশ দেখে আমি বুঝে গেলাম আমার আর নিস্তার নেই। সাথে সমস্ত দেশ জেনে গেল আমির উদ্দিন অসৎ সাংবাদিক। সবাই ঘৃণায় মুখ ফেরালো। জামাইটাও চাইলে আমাকে জামিনে ছাড়াতে পারবে, আমি জানি, কিন্তু আমি তা চাইনি। জামিনে ছাড়া পেলেও যে সম্মান আমায় ধূলিসাৎ হলো, তা কি করে আর ফিরে পাবো বলো? পাবো না। সাথে কিভাবে চোখে চোখ রাখবো তোমাদের? মেয়েগুলো তো ঘৃণা করবে আমাকে বাবা ডাকতে। ওর থেকে তোমাকে অসৎ সাংবাদিকের স্ত্রী বলে ডাকবে। এই অসহ্য যন্ত্রণা আমার মাথা ফেটে যাচ্ছিল মোনা। তাই সবার সাথে সাথে নিজেকে অব্যাহত দিলাম, চির বিদায় নিলাম আমি। ভালো থেকো, মেয়েদের দেখো, নিজেরও খেয়াল রেখো। আলমারিতে টাকা আছে, কয়েকটা ব্যাংক বিমা করেছিলাম মেয়েদের জন্য। টাকাগুলো ওদের দরকার হবে না, তুমি রেখো। ওসব আমার সৎ ইনকামের টাকা। আলমারির টাকাটা সৎ নয় অবশ্য, জানি রাখবে না। কোনো এতিমখানায় দিয়ে দিও। আমাকে ক্ষমা করো মোনা, মেয়েদেরকে বলে দিও আমার ক্ষমা করতে। বলো ওদের বাবা ভীষণ ভালোবাসে ওদেরকে। ওরা যে ওদের বাবার রাজকন্যা। দোয়া করি আরও আর সে যদি সুখী হোক। রুদ্র, অব্র, ওরা খুব ভালো রাখুক আমার কলিজার টুকরোদের। আসি, বিদায়। সে যদি চিঠিটা বুকের সাথে চেপে ধরে হু হু করে কেঁদে ফেলল। তোমাকে ছাড়া আমরা ভালো থাকবো না বাবা। ফিরে আসো না বাবা। ও বাবা, আসো না। রুদ্র সেজদিকে খুঁজতে খুঁজতে জানলো ও পুকুর ঘাটে। ছুটে এলো সেখানে। মেয়েটার মনের অবস্থা করুণ। কি না কি করে বসে। ঘাড়ের সমস্ত চাপ ঝেড়ে রেখে সে এখন শুধুমাত্র শেষ দিকেই সময় দেবে, সব সময় চোখে চোখে রাখবে। রুদ্র এসে দেখলো সেজদি ধাপে ধাপে বেয়ে চলা সিঁড়িতে শুয়ে কাঁদছে। রুদ্র বুক চিরে ভারী নিঃশ্বাস বেরোলো। ধীর পায়ে এগিয়ে গেল সেখানে। চুপচাপ বসলো সেজদির পাশে। কেউ এসেছে বুঝতে পেরে সেজদি চট করে চোখ খুলল। পাশে রুদ্রকে দেখে তড়িৎ গতিতে উঠে বসলো। চোখের জল মুছতে গেলেই রুদ্র হাত ধরে আটকালো। নিজে মুছে দিয়ে টেনে নিয়ে এলো বুকে। সে যদি হেসকি তুলল। কাঁদছে না। রুদ্র চুপ করে বসে রইল আর ছোট্ট খরগোছানার মতো বুকের মধ্যে লেপ্টে থাকলো সে যদি। রুদ্র ঘরে ঢুকে দেখলো আরুনা জানালা ঘেঁষে দাঁড়িয়ে মুখ চেপে কাঁদছেন। রুদ্র উদ্বিগ্ন পায়ে মায়ের দিকে এগোলো। কি হয়েছে মা, কাঁদছো কেন? শরীর খারাপ লাগছে? আরুনা ঘুরে ছেলেকে জড়িয়ে ধরলেন। কান্নার মাত্রা আরও বাড়ল। রুদ্র অস্থির হয়ে একই প্রশ্ন আওড়াচ্ছে। আরুনা কাঁদতে কাঁদতে খুলে বললেন ঘটনা। সন্ধ্যা দিকে বসার ঘরে বসেছিলেন আরুনা। পাশে নূরজাহান, সেজুতির মামি এরাও ছিল। আপিকাকেও বসেছিলেন খানিক দূরে। তার হাবভাব এমন যেন আরুনার সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ। সবার মুখ থমথমে। কান্নাকাটি থেমে গেলেও হাসির দেখা পাওয়া দুঃসাধ্য। নূরজাহান পানির ডালা নিয়ে বসতেই আশেপাশে অনেকে ধারে গিয়েছেন। চুন দাঁতে ঘষতে ঘষে কেউ সমবেদনা জানালেন। কথায় কথায় উঠল আরুনার কথা। গ্রামের মধ্যে এমন গোছানো চেহারা একজন সুন্দরী নারীকে দেখে তাদের কৌতূহল অনেক চওড়া। সবাই জানে ইনি আমিরের ছোট মেয়ের শাশুড়ি। একটা সময় স্বামীর কথা তুলতেই আরুনার মুখ অন্ধকার হয়ে এলো। সেজুতে ছোট মামি উত্তর দিলেন উনি বেঁচে নেই। এ তো অন্ধকারের মাত্রা তীব্র হলো আরুনার চেহারায়। যিনি প্রশ্ন করেছিলেন তিনি সহ বাকিরা তীক্ষ্ণ চোখে আরুনাকে পর্যবেক্ষণ করলেন। আরুনার স্বামী নেই, তবে এখন সুন্দর রংচঙের শাড়ি, নাকে নাকফুল, হাতে চুড়ি, এসব কেন পরেছে? এই নিয়ে কানাঘুষা শুরু হলো সবার। মৃত বাড়িতেও কিছু মানুষের অভ্যাস যায় না। এরা যেখানেই যায় সুযোগ খুঁজে বেড়ায়। আফিকা যেন এটারই অপেক্ষায় রইলেন। সেদিন এর ছেলে সবার সামনে তাদের অপমান করেছে, শোধ নেবে এখন। বাকিদের সাথে তাল মিলিয়ে বললেন আজকাল কার মানুষের মতিগতি বুঝি না বাপু। জন্ম থেকে দেখে আসছি মেয়েদের স্বামী মরলে তাদের বিধবার বীজ ধরতে, কারণ তাদের মধ্যে স্বামীর জন্য ভালোবাসা থাকতো। আর এখনকার মানুষ সব মডার্ন হয়ে গেছে, চুলোয় তুললো সেসব। সাজগোজ তো করেমেই না, দেখে বোঝাও যায় না কোনটা বিধবা কোনটা সধবা। স্বামী খেয়েও এদের মনের রং যায় না। আরুনার মুখটা এইটুকুন হয়ে গেল, বুকের মধ্যে ধারালো সূচের ন্যায় বিচ্ছে কিছু। নূরজাহান বাসখায় ধমকে উঠলেন মেয়েকে, চুপ করবি পোড়ামুখী, সবসময় বাজে কথা, ভালো কথা বের হয় না তোর মুখ দিয়ে। আবিকে চুপসে গেল। পাশ থেকে আরেকজন বিদ্যার সুর মেলালো, ওকে বকছে কেন নূরজাহান? ও তো ঠিকই বলেছে। আরুনা আর বসেনি সেখানে, ক্লান্ত পায়ে উঠে গেলেন। নূরজাহান সেদিকে চেয়ে বাকিদের চোখ রাঙিয়ে কড়া গলায় বললেন তোমাগো কুছুটি স্বভাব কোনোদিনও যাইব না, তাই না?
বাড়ি বইয়ে আইসা আমার মেহমানকে অপমান করতে আসো। আমার নাতনির শাশুড়ি কি পড়লো কি করলো তাতে তোমাগো কি? বাবু, নিজেগো তো চক্রায় তেল মাখো। আর আফিকা, বুড়ি হইতাছো, কদিন পর মাইয়া বিয়ে দিয়া নানি হবি। এখন এইসব বাদ দে। বুড়া বয়সে মায়ের হাত পাখার বাড়ি খাস না যেন। সবাই দমে গেলেন এক কথায়। আর ওনা বোঝা গলায় বললেন, আমার ভালো লাগে না রদু। তোর বাবা বেঁচে আছে সত্ত্বেও তাকে মৃত বলে পরিচয় দিতে আমার বুক কাঁপে। রুদ্র মায়ের মাথায় হাত বুলিয়ে দিল, শান্ত কণ্ঠে বলল, সব ঠিক হয়ে যাবে। শক্ত মুখ নিয়ে ভাবল, রেহান চৌধুরী তোমার জীবনের একটা অভিশাপ মা। সাবমোচন না হওয়া অবধি আমি শান্তি পাচ্ছি না। রাতে সেজুতি আর রুদ্রকে এক ঘরে শুতে দেওয়া হলো। এ নিয়ে কেউ আপত্তি করলো না। সবাই জানে তারা স্বামী স্ত্রী। গত রাত থেকে জেগে থাকায় আজ 9টা বাজতে না বাজতেই কোনো এক ঘরে ঘুমিয়ে গেল সেজুতি। রুদ্র এক সময় গিয়ে কোলে করে তাদের জন্য বরাদ্দ করা ঘরে নিয়ে এলো ওকে। অন্যান্য অতিথিরা মেঝেতে বিছানা করে শুয়েছেন। শুধু কুটুমদের জন্য ঘর রাখা হয়েছে। একটা ঘরে সেজুতি, মামি দুজন আর আরুনা। অন্য ঘরে অবরারিসা। মেয়েটা একদম চুপচাপ। বসার ঘরে পুরুষ কজন। আরেকটা রুমে রুদ্র সেজুতি। 3টে শোবার ঘর দখলে। মুনারাকে নূরজাহানের সাথে নিয়ে ঘুমালেন। ওকে সেই পছন্দ করেছিলেন ছেলের জন্যে। বিভেদ তখন সৃষ্টি হলো যখন আমির শহরে গেলেন চাকরির জন্য। নূরজাহান চেয়েছিলেন মুনারা তার সাথে গ্রামে থাকুক, কিন্তু আমির নাছোড়বান্দা। সে ইনিয়ে বিনিয়ে নিয়ে গেলেন মুনারাকে। মুনারা নীরব ছিলেন। স্বামীর সঙ্গে থাকতে কোনো মেয়েই না চাইবে। এই নীরব থাকাটাই পছন্দ হলো না নূরজাহানের। সেই থেকে মুনারাকে অপছন্দ করে বসলেন। এই যে আর সারাটা দিন একটা কথা বলেনি। ঈদে বেড়াতে এলো খেয়ে খেয়ে করতেন। সুন্দর করে কথা বলা যেন ত্যাগ করেছিলেন। যদিও মুনারা ওসব কোনোদিনই ধরতেনই না। আজ দুজন দুপাশ ফিরে শুলিয়ে ঘুম কারো চোখে ধরা দিল না। একজনের স্বামী আর অন্যজনের সন্তান হারানোর শোক। বুক ভরা বেদনায় দুজনেই কেঁদে মুচড়ে উঠল। একে অন্যকে আটকে ধরল সান্ত্বনা দিতে। মুনারা মা সমতুল্য একটা বুক পেয়ে সামনে কাঁদলেন। একটা সময় তার মনে পড়ল আমিরের শেষ ইচ্ছে, সেজুতি আর রুদ্রর বিয়ে। মুনারা নূরজাহানকে একে একে সব ঘটনা জানালেন। আমিরের কবর যেহেতু এখান থেকে যদি ওদের বিয়ে পড়ানো যেত। নূরজাহান অনেকক্ষণ ভাবলেন। গ্রামে থাকলেও তার মন মানসিকতা কোনোদিন গ্রাম্য হয়নি। সায় দিলেন, তবে ঠিক করলেন 3 দিন পর করবেন এই আয়োজন। 3 দিনের দিন আমিরের মাগফিরাতের জন্য মিলাদ দেওয়া হবে। সেদিনও আরেক দফা কান্নার রোল পড়ল বাড়িতে। তারপর দিন সবার রওনা দেওয়ার কথা থাকলেও নূরজাহান বাধা দিলেন। মুরব্বি মানুষের কথা ফেললেন না কেউ। একদিন থেকে গেলে তার মুখ হাসি ফুটল, কি ক্ষতি। পরের দিন সকাল থেকে বাড়িতে আয়োজন শুরু হলো। উঠানে রান্নাবান্না, দই মিষ্টি সব দিয়ে ভরে গেল গোটা নিবাস। অনেকেরই প্রশ্ন জাগলো, এ তো আয়োজন কিসের। সেজুতি আরিশা কবার মায়ের কাছে জিজ্ঞেসও করলো। তিনি উত্তর দেননি। বলছেন তোর দাদু জানে। এরা নূরজাহানকে গিয়ে প্রশ্ন করেনি। দাদুর সাথে সম্পর্ক খারাপ না হলেও অতটা মাখামাখিও না। ছোট থেকে মায়ের সাথে কড়া কড়া কথা বলা নারীটিকে ভয় পায় দুজন। তাই আর অত ভালো মিলমিশটাও হয়নি। দুপুরের দিক কাজীকে দেখেই সবার চক্ষু চড়ক গাছ। মরা বাড়িতে কাজী, এ যেন অনেকে মেনে নিতে পারলেন না। কিন্তু কাউকে কোনো তোয়াক্কা না করে নূরজাহান ঘোষণা দিলেন, আজকে সেজুতি আর রুদ্রের বিয়ে পড়ানো হবে। এর আগে মোনারা আরুনা থেকে অনুমতি নিয়েছে অবশ্য। সন্ধ্যা আর আপিকা তৎক্ষণাৎ বাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নেন, কিন্তু নূরজাহানের হুমকিতে দমে গেলেন। এখন বাইরে হইলেন, এ বাড়িতে আর পাও রাখতে পারবি না। আমি মইরা গেলেও না। আপিকা থেমে গেলেন। সন্ধ্যা মোড়ামুড়ি করলো, মায়ের হাত ধরে টানলো। তার পক্ষে রুদ্র বিয়ে দেখা সম্ভব না, তাও আবার সেজুতির সাথে। আগের বিয়ের খবর শুনে কষ্টে বুক ফেটে গেছিল, আর এখন তো মরেই যাবে। কিন্তু আপিকা নড়লেন না। তার মায়ের বয়স হচ্ছে, আজ বাদে কাল কি হয় বলা যায় না। চোখের সামনে দুটো সন্তানের লাশ দেখেছে, কত কষ্ট পেয়েছে সেই জানে। এখন যদি এই তুচ্ছ বিষয়ে মাকে কষ্ট দিয়ে মায়ের সঙ্গ হারায়, সে কি ভালো থাকবে? কোনো দিনও না। সন্ধ্যাকে উল্টো এক ধমক দিয়ে মেয়েটা হন হন করে ঘরে ঢুকে খিটলিয়ে বসলো। আফিকা লম্বা নিঃশ্বাস ফেলে জানালা দিয়ে কবরস্থানের দিকে তাকালেন। সেখানে নতুন কবরটা তার একমাত্র ভাইয়ের।
যে ভাইটা ছোটবেলায় আপা আপা করতো, বায়না পূরণ না হলে তার চুল ধরে টানতো। আফিকা শাড়ির আসলে মুখ চেপে কেঁদে ফেললেন। শেষ দেখায় আমিরকে কি কি কটু কথায় না শুনিয়ে এলেন। সেদিন যদি জানতো ওটাই শেষবারের মতো দেখছে ভাইকে, ভুলেও এরকম করতো না। ভাইয়ের মাথা কোলে নিয়ে বসে থাকতেন। মেয়ের অপমানে তো তেতে যাওয়া উচিত হয়নি। আর না হয়েছে আমিরকে কথা শোনানো। মেয়ের জন্য একজন না একজন ভালো ছেলে ঠিক পাবেন, কিন্তু হারানো ভাইটাকে সে কি আর ফিরবে? বিয়ের কথা রুদ্র নির্লিপ্ত রইল। সে যদি বেঁকে বসলো তার বাবার মৃত্যুর 4 দিন পার না হতেই সে বিয়ে করবে, এও সম্ভব? কিছুতেই রাজি হচ্ছিল না। অনেকে বোঝালো, অনেকভাবে, বিয়ের সাথে মানুষের মৃত্যু সম্পর্ক নেই। শেষে মোনারা বোঝালেন, এটাই তোর বাবার শেষ ইচ্ছে। এবার তো ফিরে যাবে ঢাকায়। রুদ্র যদি তোকে ঘরে তুলতে চাইবে তো? সারাক্ষণ তোর সাথে থাকা ছেলেটা কি তোকে একা ও বাড়িতে রাখবে? আর তাছাড়া আমিও বাসায় থাকবো না। সে যদি অবাক হয়ে বলল, তবে কোথায় থাকবে মা? জানতে পারবি, এখন আর অমাত করিস না। তোর বাবার সামনে বিয়েটা হয়ে যাক, মানুষটা একটু শান্তি পাক। এমনিতেই মহাপাপ করে ফেললো। জানি না কবরে আযাব কত ভয়াবহ হবে। মেয়ের এইটুকু দেখে যদি শান্তি পায়। যদি ডুকরে কেঁদে মাথা নাড়ল, সে রাজি। 3টা নাগাদ বিয়ে সম্পন্ন হলো ওদের। সাইন করার সময় সে যদি বাবা বাবা বলে কেঁদেছে। রুদুর ঠিক করেই রাতে ফিরবে, কিন্তু ফেরার সময় মোনারা আর সায় দিলেন না। তিনি থেকে যাবেন এখানেই, স্বামীর কবরের পাশে কাটিয়ে দেবেন শেষ নিঃশ্বাস অবধি। নূরজাহানের হাত ধরে কাতর গলায় বললেন, আম্মা, আমাকে আপনার সাথে রাখবেন না? নূরজাহান মুনারাকে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললেন। শেষ সময় যেন চৈতন্য ফিরল আপিকার। সেও এসে দুজনকে একসাথে জাপটে ধরে অশ্রু ঝরায়। পেছনের সব কিছুর জন্য ক্ষমা চায়। সে যদি মাকে ছাড়া কিছুতেই ফিরবে না। আরিশাও না, তাদের মা তাদের সাথেই থাকবে। তারা কেঁদে কেটে অস্থির। মোনারা সেই আগের মতো মেয়ে দুটোকে ধমকালেন, বোঝালেন, আদর করলেন। জড়িয়ে ধরে 2 মেয়ের মাথায় চুমু খেলেন। জামাইদের হাতে সঁপে দিয়ে বললেন, খেয়াল রেখো, ওরা ওদের বাবার রেখে যাওয়া আমানত। রুদ্র অনেক জড়তা কাটিয়ে জবাব দিল, আপনি চিন্তা করবেন না মা, আমিও আর খেয়াল রাখবো। সে যদি মুখ হাঁ করে চেয়ে থাকলো। অরুণা মুচকি হাসলেন। মোনারার চোখ চিকচিক করে উঠল রুদ্র প্রথমবার মা ডাকায়। মাথায় হাত বুলিয়ে বললেন, খুব ভালো থেকো তোমরা, দোয়া করি। টানা 3 দিন ঘুম হয়নি। ছোটাছুটি করেই কেটেছে। কখনো বা সামলাতে হয়েছে বিষণ্ণ দুঃখী মানুষগুলোকে। অথচ এই অবসাদে ক্লান্তির সামান্যতম কাবু করতে পারল না রুদ্রকে। সেজুতিদের বাড়ির দোরগোড়ায় নামিয়ে দিয়ে সে ছুটল ভিন্ন উদ্দেশ্যে। অরুণা অব্রর অনেক প্রশ্নের জবাব দিল না। এটা যে সম্পূর্ণ নিজের মধ্যে আবদ্ধ একটা ব্যাপার। আরিশা সেজুতি দুজনেই মনমরা, তাদের ঠোঁটে এক ফোঁটা হাসি রেখা নেই। সে যদি ভীষণ অন্যমনস্ক, তার উদাসীনতা আর সব কিছুকে ছাপিয়ে গেল। এই যে তার প্রিয় মানুষটা এত জার্নি করে ঘরে না ফিরে চলে গেল কোথাও। বিষণ্ণতার ভিড়ে সে খেয়ালই করেনি। তার মন পড়ে আছে গ্রামের বাড়িতে, বাঁশ গাছের নিচে বাবার কবরটায়। কখনো মায়ের কালি পড়া দুটো গভীর চোখে। সামনের দিনগুলো ভাবলে কানে বুক ফেটে আসে। ওই যে বলা হয় না, যার দিন ভালো আসে দিন খারাপ। সেজদির ভবিষ্যৎ ভেবে বুক চিরে নদী বইছে। বাবাকে ছাড়া মাকে ছাড়া কিভাবে কাটবে তার? মায়ের কাছে ইচ্ছে করলে ছুটে যাওয়া যাবে, কিন্তু বাবা, সে মানুষটা যে ধরা ছোঁয়ার ঊর্ধ্বে। সে যদি ফুপিয়ে কাঁদতে কাঁদতে ফুলেরে বসে পড়ল। এরপরে চিৎকার করে কেঁদে উঠল। তাকে রুদ্র রুমে গিয়ে গিয়েছিলেন অরুণা। অব্র আরিশের সঙ্গে আছে। তিনি রান্নাঘরে এসেছিলেন ওদের সবার জন্য কফি বানাতে। বিশেষ উদ্দেশ্য অবশ্য সে যদি সবসময় খিলখিল করে হাসতে থাকা, বকবক করতে করতে মুখ ব্যথা বানানো মেয়েটার এইরূপ ভাবতেই ভেতরটা মোচড় দিচ্ছে কষ্টে। সেজুদের কান্নার শব্দ পেতেই হাতের কাজ ফেলে ছুটলেন অরুণা। দৌড়ে গিয়ে ওর মাথাটা বুকে নিয়ে পিঠে হাত বোলালেন। সেজুতিও অরুণাকে আঁকড়ে ধরল। অস্পষ্ট বোঝা কণ্ঠে বায়না ধরল, বাবার কাছে যাব। অরুণা দীর্ঘশ্বাস ফেললেন। রুমের মধ্যে বড় করে বাঁধানো রুদ্র ছবিটা দিক তাকালেন। সেজুতিকে তার ছেলের চেয়ে বেশি ভালো কেউই সামলাতে পারে না। দেখেছি তো এ কদিন, কিন্তু এভাবে এত তাড়াহুড়া করে কোথায় ছুটলো ছেলেটা? কী এমন কাজে? এক ঝাপটায় পানি মুখে পড়তেই হকচকে উঠল রেহান। ধরপড় করে চোখ মেলে তাকালো। প্রথমে সব ঝাপসা,
এরপর সময় নিয়ে পরিষ্কার দৃষ্টি মেলে চাইল ওর পাশের মানুষটার দিকে। লম্বা চড়া প্রশস্ত দেহের এক তরকা যুবককে দেখে ভুরু কুঁচকালো। যুবককে চিনতে অসুবিধা হলো না রিহানের। মুখের আদলে যেন স্পষ্ট তার তরুণের বয়সের প্রতিচ্ছবি। রিহান অপমস্তক নিরীক্ষণ করলো। এই ছেলেটার নাম ধরেই সে শুনছে, তার সম্পর্কে জেনেছে। সার্চ ইঞ্জিনিয়ারের ছবি, টেলিভিশনে তার অফিস উদ্বোধন সবটা দেখেছে। কিন্তু আজ একদম সরাসরি চোখের সামনে দেখলো বলে বিস্ময়ে যেন পলক ফেলতে ভুলে গেল। রুদ্র পাশে দাঁড়ানো বিশ্বের দিক তাকায়। বিশ্বের ঠোঁটে রাজ্য জয়ের হাসি। আরও একবার নিজের ক্ষমতা প্রমাণের সে আপ্লুত। নিজের দলের সদস্যের প্রতি গর্বিত। সত্যি সে ক্ষমতাবান, না হলে কানাডা থেকে কাউকে ধরে আনা সহজ কাজ ছিল না। রুদ্র তাকাতেই বিশ্ব মনোযোগ দিল ওর দিকে। রুদ্র সূক্ষ্ম হাসল, দুষ্টু কণ্ঠে বলল, আই অ্যাম ইমপ্রেসড মজুমদার। আপনি এত তাড়াতাড়ি কাজটা করবেন আগে বুঝেছিলাম। আপনি বললেই সম্ভব হলো। বিশ্বের চওড়া বুকে গর্ব আরও চওড়া হলো। হেসে কর্মর্দন করে বলো, আপনার কাজ হেলায় রাখে কি করে চৌধুরী? কথা মতো আপনার দ্বিগুণ উপহার বাড়িয়ে আমি 3 গুণ করে দিলাম মজুমদার। বাহ, এই না হলে রুদ্র রোশন চৌধুরী? রুদ্র রিহানের দিক এক পলক তাকালো। রিহান বিলম্ব চেয়ে রয়েছেন, কোনো কিছুই মাথায় ঢুকছে না। রুদ্র ঠান্ডা চোখে চেয়ে থেকেই বিশ্বকে বলো, আই নিড সাম স্পেস, উইল ইউ? বিশ্বের ইঙ্গিত ধরলেও অসুবিধা হয় না। চারপাশ দাঁড়ানো লোকদের চোখের ইশারায় হাতের ইশারায় ডেকে নিয়ে কক্ষ ত্যাগ করলো। রেহান পেছনে বেঁধে রাখা হাত ছোটাতে চাইলেন, পা দুটো বেঁধে রেখেছে এরা। যতটুকু মনে পড়েছে জগিংয়ে বেরিয়েছিল ভোরে। হঠাৎ পেছন থেকে নাকে কেউ কিছু চেপে ধরল। তারপর সব অন্ধকার। রেহান এবার বুঝতে পারল আসলে তাকে কিডন্যাপ করেছে, আর সেটা করিয়েছে স্বয়ং রুদ্র। রেহানের বিস্ফোরিত দৃষ্টি রুদ্রপানে নিক্ষেপ হলো। এই কদিন এই কক্ষে বন্দি সে। চোখ মেলে দেখলো এই অন্ধকারের ডুবে থাকা ঘরটি, কিন্তু বুঝে ওঠেনি তখন কোথায় আছে, জায়গাটা আসলে কোথায়। সে যে বাংলাদেশে ভুলেও আন্দাজে আসেনি। দুদিনের মধ্যে একটা লোক শুধু দুপুরবেলা আসতো, তারপর মুখ খুলে দিয়ে খাবার খাইয়ে আবার চলে যেত। একবেলা খেয়ে থেকে বাকি দুবেলা কাটিয়ে দেওয়াই হয়ে উঠল গত 3 দিনের রুটিন। লোকটাকে রেহান কোনো প্রশ্ন করেও উত্তর পায়নি। এরা তবে কিডন্যাপ কেন করলো, কিসের উদ্দেশ্যে? শতবার জিজ্ঞেস করেও লাভ হয়নি। রেহানের ঘাম ছুটে গেল। বুঝতে পারলো সে রুদ্র খপ্পরে পড়েছে, ধরা পড়েছে জালে। খুব ভুল করলো রুদ্রকে হালকাভাবে নিয়ে। ছোটবেলার শান্ত ছেলেটা কত দূরই বা কী করবে, এই চিন্তায় আজ তাকে ডোবালো। রুদ্র ব্যাপারে যতটুকু খোঁজ খবর নিয়েছিল তাতে তুখোড় ব্যবসায়ী ব্যতীত কোনো বিশেষ কিছু পায়নি। কিন্তু এই ছেলে যে আন্ডারওয়ার্ল্ডে যাতায়াত করে কে জানতো। আর এরা নিশ্চয় কোনো মালুলিফাই মাফিয়া হবে না, হলে কানাডা থেকে কাউকে কিডন্যাপ করে বাংলাদেশ অবধি আনার দম থাকতো না। কিন্তু সে যে দেশে নেই, কানাডায়। রুদ্র জানলো কী করে? রফিক বলেছে? রফিককেও তো তখন কখনো বলিনি। তাহলে চিন্তিত রেহান হঠাৎই আর্তনাদ করে উঠল ব্যথায়। টানা 8 ঘন্টা ধরে মুখ লাগানো স্টপসেপটা রুদ্র টান মেরে খুলছে। রেহান ব্যথা মুখ বিকৃত করে রুদ্র দিক তাকালো। রুদ্র হেসে প্রশ্ন করলো, কেমন আছেন রেহান চৌধুরী? রেহান উত্তর দিল না। রুদ্র একদম সামনে বসেছে, তার নিশ্চল দৃষ্টি রেহানের উপর। জীবনের সমীকরণে বাবা ছেলের সম্পর্কে নোংরা হিসাবের ফলাফল শূন্য এলো। রুদ্র হতাশ নয়, তবে আহত। বাকি সন্তানের মতো একটা বটগাছের মতো ছায়া দেওয়া বাবার হাত তারও চাই, কিন্তু আফসোস সামনের মানুষটা শুধুই তার প্রতিপক্ষ আজ। এক কথায় শত্রু, পিতা নামক ভয়াবহ শত্রু। রিহানকে চোখ দেখে রুদ্র ঈশ্বর ঝুঁকে বলল, ভয় পাচ্ছেন? রিহান স্পষ্ট জবাব দিল, ভয় কেন পাবো? তাই? হ্যাঁ তাই। রুদ্র বাঁকা হাসলো। পায়ের কাছে রাখা কার্টুন বক্স থেকে ধরল একটা ছুরি তুলল হাতে। রিহানের দিক শীতল চোখে তাকাতে রিহানের বুক ধক করে ওঠে। এরপর ছুরি দিচ্ছে রুদ্র দিক চাই। কি কি করতে চাইছো তুমি? রুদ্র ছোঁয়া শক্ত করে ছুরি দিয়ে আঘাত করে ভান করতে রিহান চেঁচিয়ে বলো, নো, আমাকে মেরো না। রেহান চোখ খুঁজে বুঝে ফেলছে। রুদ্র শব্দ করে হেসে ফেলল। চোখ খুলো রেহান। রুদ্র অট্টহাসি গায়ে জ্বালা ধরিয়ে দিল। লম্বা শ্বাস নিয়ে কিরমির করে বলো, তুমি আমার সাথে মজা করছো? এভাবে বেঁধে রেখে ভয় দেখাচ্ছ আমায়? হ্যাঁ দেখাচ্ছি।
রুদ্র পাল্টা চেঁচালো। বাজখাই কণ্ঠে রেহান ভড়কে যায়। আপনার অনেক বড় শাস্তি পাওয়া আছে রেহান চৌধুরী, অনেক বড় শাস্তি। রেহান তিরস্কার করে বলো, বাবার নাম ধরে সম্বোধন করছো? এই শিক্ষা দিয়েছে নাকি তোমার মামা তোমায়? রুদ্র ভুরু উঁচিয়ে বলল, ও, তাহলে আপনি আমার সব খোঁজই রেখেছেন। রেহান জিভ দিয়ে ঠোঁট চাটল। সত্যি সে রুদ্র খোঁজখবর নিয়েছে, অথচ উদ্দেশ্য ছিল অসৎ। অনেকবার চেয়েছে রুদ্রের স্কুলে গিয়ে দেখা করতে, ইনিয়ে বিনিয়ে ওকে নিজের কাছে নিয়ে আসতে। আরেক দফা বড়লোক শ্বশুর পেলেও রেহানের মন পড়েছিল আরুনার ভাগের সম্পত্তিতে। সাথে যদি রুদ্র নিজের কাছে এনে আটকে রাখতে পারেন, তবে সোনায় সোহাগা হতো। আনিসের ভাগ্নের প্রতি ভালোবাসা যে দেখছে, রুদ্র নিয়ে রিহান এমন নাটক করতে চাইল যাতে আনিস ভাবে রুদ্র বিপদে। বাধ্য হয়ে নিজেরটুকু লিখে দেয় রেহানকে। কোটি কোটি টাকার সম্পত্তি, চিটাগাংয়ের 33 বিঘা জমির লোভ রেহানকে পাগল বানিয়ে ফেলেছিল দিন দিন। স্বপ্ন দেখতো সে সব পেয়েছে, কিন্তু আনিস এক মুহূর্তে রুদ্রকে একা ছাড়তো না। স্কুল কলেজে দিয়ে আসতো নিয়ে আসতো। হাল ছেড়ে রিহান কানাডায় পাড়ি জমালো। তারপরও খোঁজ নিচ্ছিল রুদ্রর। রুদ্র সফলতা যেন রাগের আগুনে ঘি ঢালতো। আজ এই সব তার হওয়ার কথা ছিল। রাগে ক্ষিপ্ত হয়ে রফিককে বলে, আরও বেশি করে জ্বালাতো, কষ্ট দিত আরুনাকে। তুমি কি করে জানলে আমি কোথায় ছিলাম? রিহানের কণ্ঠ স্বল্প কাঁপল। রুদ্র হেসে বলল, রফিকে নিজের চামচা হিসেবে রাখলেন, অথচ তার খোঁজ খবর দিলেন না। সে এখন কোথায় জানতেও চাইলেন না। রিহান চোখ বড় করে বলো, তার মানে রফিক বলেছে? কিন্তু ও কি করে জানলো? আর ওকে কি করেছো তুমি? তেমন কিছুই করিনি, শুধু হাত পা বেঁধে ফেলে রেখেছি, এই যে আপনার যেমন রাখছি। তবে পার্থক্য এটাই, আপনার মতো ওর চামড়াটা সুন্দর নেই। সেখানে মারের দাগগুলো একদম কালো হয়ে গিয়েছে। রুদ্র নিরুদ্বেগ ভঙ্গিমায় রিহান ঢোক গেল। রুদ্র আবার বলল, ও কিন্তু আমায় বলেনি আপনি কোথায়। জানলেও না বলবে। ওর সাথে আপনার শেষ কথোপকথন দিয়ে আমি আন্দাজ করেছি। ওই যে বলেছিলেন আপনি আমার ধরাছোঁয়ার বাইরে, এটাই যথেষ্ট আমার বুঝতে। ছেলের বিচক্ষণতা জোর দেখে রিহান অবাক না হয়ে পারল না। রুদ্র দম ফেলে বলল, সে যাক, আপনাকে তো কৈফিয়ত কেন দিচ্ছি আমি? এখানে আপনি আমার দ্বারস্থ, তাই কৈফিয়ত দেবেন আপনি। রেহান হাসল।